আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারজানা আক্তার ইতিশা আবারও চলে এসেছি তোমাদের পরবর্তী টাইপ নিয়ে আলোচনা করব বলে। আজকে আমরা আলোচনা করব টাইপ 3 মিশরীয় সভ্যতা। চলো জেনে নেওয়া যাক মিশরীয় সভ্যতা কি। প্রাচীন নীল নদের অববাহিকায় যে সভ্যতা গড়ে উঠেছে তাকে বলা হয় মিশরীয় সভ্যতা। এই সভ্যতার মূলে রয়েছে কৃষি উন্নয়ন এবং নগর পরিকল্পনা। চলো আমরা প্রথম প্রশ্নে যাই। আমাদের পরবর্তী টাইপ 3 এর মিশরীয় সভ্যতার প্রথম প্রশ্নটি হচ্ছে, নীল নদের উর্বর জমিকে ভিত্তি করে কোন সভ্যতা গড়ে উঠেছে? তো আমরা মিশরীয় সভ্যতার সংজ্ঞাতেই পেয়ে গেছি যে নীল নদের উর্বর জমির উপর ভিত্তি করে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। তাহলে এটার উত্তর হবে কি? আচ্ছা, এটার উত্তরটি হবে মিশরীয় সভ্যতা। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে? মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত? মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেটা সকল বোর্ড 2018-তে এসেছে এবং এটা আসার পসিবিলিটি অনেকটাই আছে। এখন দেখো, মিশরের চারদিকে মহাদেশ অবস্থিত, মোট 3টি মহাদেশ অবস্থিত। মিশর মেইনলি অবস্থিত আফ্রিকা মহাদেশে, তারপর এটি এশিয়া এবং ইউরোপের সংযোগস্থলে অবস্থিত। তাই আমরা বলতে পারি মিশরের চারদিকে 3টি মহাদেশ অবস্থিত। মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত? 3টি মহাদেশ অবস্থিত। তারপরে নারমার ও মেনেস মিশরের প্রধান নরপতি ও ফারাও হয় কিভাবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নারমার ও মেনেস মিশরের প্রথম নরপতি ও ফারাও হয় কিভাবে? আচ্ছা, নারমার বা মেনেস দুইজন আসলে একই ব্যক্তিকে নির্দেশ করে। তারা হচ্ছে যে মিশরের প্রথম রাজা। ফারাও শব্দের অর্থ হচ্ছে রাজা। তাহলে নারমার ও মেনেস মিশরের প্রথম নরপতি বা রাজা কিভাবে হয় তা আমরা এখন জানব। যুদ্ধে জয়লাভ করে না, তারা যুদ্ধে জয়লাভ করে কি হয়নি? মিশরের প্রথম রাজা বা ফারাও হয়নি। এরপর কি আছে? সমগ্র মিশরকে একত্রিত করে। দিস ইজ দ্য কারেক্ট আনসার। সমগ্র মিশরকে তারা একত্রিত করে এর কি হয়েছে? রাজা বা ফারাও হয়েছে। তারপরে সাম্রাজ্যের স্বাধীনতা অর্জন করে, এটাও হবে না। সমগ্র অঞ্চলে জয়লাভ করে, এটাও হবে না, কারণ তাদের জয়লাভ করার প্রয়োজনই ছিল না, কারণ তিনি হচ্ছে কি মিশরের সর্বপ্রথম ফারাও বা রাজা। এরপরে আছে মিশরীয় সভ্যতার প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন কে? মিশরীয় সভ্যতার প্রথম ফারাও বা ফারাওয়ের মর্যাদা লাভ করেন কে? এটির উত্তর হবে নরমার বা মেনেস। নরমার এবং মেনেস দুইজন একই ব্যক্তিকে নির্দেশ করে এবং তাহলে মিশরের প্রথম ফারাওয়ের মর্যাদা কে লাভ করেন? নরমার ও মেনেস। খুফু না, তিনি প্রথম মর্যাদা লাভ করেন না। রে বা আমন রে না, উনিও না। আর হচ্ছে উখনাটন না, তিনিও না। তাহলে মিশরের সভ্যতার প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন কে? নরমার বা মেনেস। এর পরের প্রশ্ন হচ্ছে, ফারাও কার প্রতিনিধিত্ব করে? ফারাও কার প্রতিনিধি? আচ্ছা, দেখো, এটা হবে ফারাও কার প্রতিনিধিত্ব করে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে এসেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে 3 স্টার মার্ক দেওয়া আছে। যেগুলো 3 স্টার মার্ক সেগুলো একটু ভালোভাবে পড়বা। এর মানে এই না যে 2 স্টার মার্কগুলো কম করে পড়বা। দুইটাই ইম্পর্টেন্ট, কিন্তু 3 স্টার মার্ক যেগুলো আছে সেগুলো মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, ফারাও কার প্রতিনিধিত্ব করে? জনগণের না। সে রাজা, সে অবশ্যই কি করবে না? জনগণের প্রতিনিধিত্ব করবে না। অভিজাত বর্গের না, সে কোনো অভিজাত বর্গেরও প্রতিনিধিত্ব করবে না বা প্রতিনিধি করবে না। আচ্ছা, এরপর কি আছে? পুরোহিতের না, পুরোহিতের প্রতিনিধিত্ব করে। তাহলে এটার উত্তর কি হবে? স্রষ্টার। ফারাওরা স্রষ্টার প্রতিনিধি। ফারাওরা স্রষ্টার প্রতিনিধি, তারা স্রষ্টার প্রতিনিধিত্ব করে। আচ্ছা, মিশর নীল নদের দান, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা ঢাকা বোর্ড 2023, 2019, কুমিল্লা বোর্ড 2021 সালে এসেছে। এটা একটা বরাবরই রিপিট কোয়েশ্চেন, আর এখানে 3 স্টার মার্ক দেওয়া আছে। সুতরাং এটা তোমরা ভালোভাবে পড়বা এবং মনে রাখবা। মিশর নীল নদের দান কথাটি কার? কথাটি হচ্ছে ইতিহাসের জনক হেরোডোটাস। আচ্ছা, তাহলে মিশর নীল নদের দান উক্তিটি কার? ইতিহাসের জনক হেরোডোটাসের বাণী বা কথা। তারপরে মেনেস কি মিশরের যে রাজা তিনি হচ্ছে মেনেস না, সেও না। উসিরিসও না, উসিরিস হচ্ছে যে একজন বিখ্যাত কবি ও লেখক। তারপরে হচ্ছে ভিকো, সেও না। তাহলে আমরা উত্তরটা কি পাচ্ছি? মিশর নীল নদের দান কথাটি হচ্ছে ইতিহাসের জনক হেরোডোটাসের। এরপরে
আছে মিশরের নীল নদের দান বলার প্রধান কারণ কি? কেন বলা হয়েছে মিশরকে নীল নদের দান? আমরা জানি মিশরটা গড়ে উঠেছে, মিশর সভ্যতাটি গড়ে উঠেছে মূলত নীল নদকে ঘিরে। কারণ নীল নদের প্রতি বছর নীল নদে বন্যা হতো, বন্যার পর নীল নদের পানি যখন উপকূলীয় অঞ্চল থেকে আবার নদে ফিরে যেত, তখন ওইখানে যে উর্বর পলিমাটি সৃষ্টি হতো, সেই পলিমাটির কারণে প্রচুর পরিমাণের ফসল তারা উৎপাদন করতে পারত। এই জন্য মিশরের কৃষি খুবই উন্নত হয়ে গিয়েছিল। এই জন্য বলা হয় মিশরকে নীল নদের দান বলার প্রথম কারণ হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার না, এটা না, ব্যবসা বাণিজ্যের প্রসার না, নৌ চলাচলের সুবিধা না, এটাও না, তারপরে বসবাসের সুবিধা, এটাও ছিল না। কি সুবিধা ছিল সব থেকে বেশি? ফসল উৎপাদন বৃদ্ধি। মিশর সভ্যতাটির জন্মই হয়েছে মূলত নীল নদকে ঘিরে কৃষির উন্নয়ন এবং যে নগর পরিকল্পনা, এই দুইটা ক্ষেত্রকে নিয়ে মূলত মিশরের জন্ম ও পথ চলা। তারপর দেখো, প্রাচীনকালে মিশরীয়দের জীবন প্রণালীর প্রতিটি ক্ষেত্রে প্রধানত প্রতিফলিত হয়েছে কি প্রতিফলিত? পুরোহিতদের কার্যকলাপ, ধর্মীয় চেতনার প্রভাব, আইনের বিধিবিধান, সামাজিক কুসংস্কার। কোনটা হতে পারে? প্রাচীনকালে মিশরীয়দের জীবন প্রণালীর ক্ষেত্রে তারা সব থেকে বেশি প্রভাবিত হয়েছে তাদের ধর্ম দ্বারা। মিশরীয়দের মতো ধারণা করা হয় যে মিশরীয়দের মতো কোনো সভ্যতার লোকজন বা মানুষজন ধর্ম দ্বারাও এতটা প্রভাবিত হয়নি। এটি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছে। আর এটার উত্তর হবে কি? ধর্মীয় চেতনার প্রভাব দ্বারা। প্রাচীনকালে মিশরীয়দের জীবন প্রণালী প্রতিটি ক্ষেত্রে প্রধানত প্রতিফলিত হয়েছে ধর্মীয় চেতনার প্রভাব দ্বারা। তারা প্রচুর ধর্মে বিশ্বাসী ছিলেন এবং অনেক বেশি ধর্মচর্চা করতেন। তারা সর্বদাই তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মের প্রতিফলন ঘটিয়েছেন। তাই আমরা বলতে পারি প্রাচীনকালে মিশরীয়দের জীবন প্রণালীর প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় চেতনার প্রভাব প্রতিফলিত হয়েছে। এরপরের প্রশ্ন, মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল কেন? যেহেতু মিশরীয়দের জীবনের প্রতিটি ক্ষেত্র ছিল ধর্ম দ্বারা প্রভাবিত, তারা প্রায় সকল ক্ষেত্রে ধর্মকে নিয়োজিত রাখত এবং ধর্মকে কেন্দ্র করে তারা সকল ধরনের কর্মকাণ্ড পরিচালনা করত। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যেটা 3 স্টার দিয়ে মার্ক করা হয়েছে এবং এটি কুমিল্লা বোর্ড 2019, বরিশাল বোর্ড 2022 এবং দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে। এটা একটা রিপিট কোয়েশ্চেন, সুতরাং এটা ভালোভাবে একটু দেখবা। মিশরীয়রা বিজ্ঞানে চর্চায় আগ্রহী ছিল যেহেতু সকল ক্ষেত্রে তারা ধর্মের আবির্ভাব ঘটাতো, সকল ক্ষেত্রে ধর্মকে ইনক্লুড করতো, এই কারণে এটার উত্তর হবে ধর্মীয় কারণে। তারা বিজ্ঞান চর্চার জন্যও না, বিজ্ঞান পছন্দ করতে বলে এটাও না, চিকিৎসা ব্যবস্থায় উন্নতির জন্য না, এটাও না, তারা ধর্মীয় কারণে বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল, কারণ তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদেরকে ধর্ম দ্বারা প্রভাবিত করত। এর পরের প্রশ্ন হচ্ছে 37 নাম্বার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 37 নাম্বার, মিশরীয়দের কাছে ধর্ম গুরুত্বপূর্ণ ছিল কেন? মিশরীয়দের কাছে ধর্ম গুরুত্বপূর্ণ ছিল কেন? কারণ তারা পরকালে বিশ্বাসী ছিল বলে, তাদের জীবনে সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল বলে, ফারাওরা ধর্মের গুরুত্ব দিত বলে, পুরোহিতরা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতে বলে না। এটার উত্তর হবে কারণ তারা কি ছিল? প্রায় প্রতিটি ক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল। তাহলে আমরা বলতে পারি মিশরীয়দের কাছে ধর্ম গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা জীবনের সর্বক্ষেত্রে ধর্মীয় প্রভাব দ্বারা কি ছিল? প্রভাবিত ছিল। এরপরের প্রশ্ন, সূর্য দেবতা রে কোন সভ্যতার ধর্মীয় দেবতা? সূর্য দেবতা রে এবং আমন রে, ওরা ছিল মূলত মিশরীয় সভ্যতার ধর্মীয় দেবতা। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে মিশরীয় সভ্যতার। এরপর দেখো, মিশরীয়রা পিরামিড তৈরি করে রাখতো কেন? মিশরীয়দের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা মৃত মানুষের লাশটাকে তাজা রাখার জন্য পিরামিড তৈরি করে রাখতো, মমি তৈরি করে পিরামিডে রাখতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো অপশন এ কতে কি আছে? ধর্মীয় অনুভূতি থেকে না, তারা ধর্মীয় অনুভূতি থেকে কি করতো না, যে মমি তৈরি করে রাখতো না বা পিরামিড তৈরি করতো না। এরপর দেখো
মৃতদেহ পচে যাওয়ার জন্য? না, এটা উত্তর হবে না, কারণ মৃতদেহ যদি পচে যায় তাহলে ওদের পিরামিড তৈরি করার প্রয়োজনটাই বা কি। এরপর দেখো, স্থাপত্য শিল্পের জন্য? না, তারা স্থাপত্য শিল্পের জন্য কি করতো না, তারা স্থাপত্য শিল্পের জন্যও শিল্পের সম্প্রসারণ করার জন্য পিরামিড তৈরি করতো না। তাহলে তারা কেন পিরামিড তৈরি করতো? আসল উত্তর হচ্ছে মৃতদেহ অক্ষত রাখার জন্য। কেন তারা মৃতদেহ অক্ষত রাখতে চায়? কারণ মিশরীয়দের কাছে এটা মনে হয় যে এটা খুবই পবিত্র একটি কাজ। মৃতদেহের লাশ যদি পচে যায়, যে মৃত ব্যক্তির লাশ যদি পচে যায়, তাহলে এটা সেই মৃত ব্যক্তির জন্য কি অসম্মানজনক। এই জন্য তারা কি করত, তাদের মৃতদেহকে অক্ষত রাখতো। তাদের কাছে মনে হতো যে মৃতদেহ অক্ষত রাখলে তার প্রতি সম্মান দেখানো হবে এবং তার আত্মা শান্তি পাবে। এরপরের প্রশ্ন, মিশরীয় সব থেকে বড় পিরামিড কোনটি? এটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ড 2022 সালে এসেছে, এটাও ইম্পর্টেন্ট। মিশরের সব থেকে বড় পিরামিড কোনটি? ফারাওয়ের খুফুর পিরামিড। উত্তর হবে ফারাওয়ের খুফুর পিরামিড। মিশরের সব থেকে বড় পিরামিডের নাম কি? ফারাওয়ের খুফুর পিরামিড। তারপরে স্ফিংক্স এটি ইম্পর্টেন্ট, তারপর লাকচোর কার্ক, এগুলোও মিশর পিরামিড, কিন্তু সব থেকে বড় বৃহত্তম পিরামিড হচ্ছে ফারাওয়ের খুফুর পিরামিড। এরপর মিশরীয় সভ্যতার ভাস্কর্যগুলো কিভাবে মিশরীয়দের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে? মিশরীয় সভ্যতায় ভাস্কর্যগুলো কিভাবে মিশরীয়দের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে? এখন দেখো অপশনগুলো কি আছে। মূর্তিগুলোর উচ্চতার কারণে, ধর্মীয় ভাবধারার কারণে, না এটাও হবে না। দুই ধরনের চিত্রায়নের ফলে পাথর কেটে তৈরি করে। আচ্ছা, মিশরের সভ্যতায় ভাস্কর্যগুলো কিভাবে মিশরীয়দের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে? আমরা প্রথমেই পড়েছিলাম যে মিশরীয়রা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত হয়। তাহলে এটার উত্তর কি হতে পারে? আমরা এটা থেকে বুঝতে পারতেছি যে ধর্মীয় ভাবধারার কারণে মিশরীয় সভ্যতার ভাস্কর্যগুলো মিশরীয়দের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। কিসের মাধ্যমে? কিসের কারণে? ধর্মীয় ভাবধারার কারণে। এরপর দেখো, মিশরীয়রা সর্বপ্রথম ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন। কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন? আমাদের যেই ব্যঞ্জনবর্ণ সেটা কিন্তু মিশরীয়রা সর্বপ্রথম ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন। এবং কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন? এই 24টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। রাজশাহী বোর্ড 2021 এবং কুমিল্লা বোর্ড 2024 সালে কিন্তু এটি এসেছে, রিপিট হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এটা মনে রাখবো যে মিশরীয়রা সর্বপ্রথম 24টি ব্যঞ্জনবর্ণ কি করেন? আবিষ্কার করেন। তাহলে এটাও আসতে পারে যে ব্যঞ্জনবর্ণের আবিষ্কারক কারা বা কোন সভ্যতা ব্যঞ্জনবর্ণের আবিষ্কারক। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মিশরীয়রা হচ্ছে ব্যঞ্জনবর্ণের আবিষ্কারক। তারপর 43 নাম্বার, হায়ারোগ্লিফিক কি? হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয়দের একটি গুরুত্বপূর্ণ এবং মিশরীয়দের একটি বিখ্যাত চিত্রলিপি। এর মাধ্যমে তাদের ওই সভ্যতার হায়ারোগ্লিফিক্স হচ্ছে মিশরীয় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। তাহলে আমরা বলতে পারি কি হায়ারোগ্লিফিক্স কি? একটি চিত্রলিপি, বর্ণলিপিও না, সূর্য ঘড়িও না, তারপরে কি প্যাপিরাসও না। হায়ারোগ্লিফিক একটি চিত্রলিপি, যার অর্থ কি? পবিত্র অক্ষর। হায়ারোগ্লিফিক্স একটি চিত্রলিপি যার অর্থ পবিত্র অক্ষর। রসেটা, এরপরের প্রশ্ন, রসেটা স্টোন কি? রসেটা স্টোন কি? রসেটা স্টোন হচ্ছে একটি পাথরের নাম। রসেটা স্টোন কি? একটি পাথর। এটা চিত্রলিপি না, হায়ারোগ্লিফিক্স চিত্রলিপি। তারপর পবিত্র অক্ষর না, কারণ হায়ারোগ্লিফিক্সের অর্থই হচ্ছে যে পবিত্র অক্ষর। পিরামিড না, এটা একটা পিরামিডও না। তারপরে এটার উত্তর কি হবে? একটি পাথর। এটার উত্তর হচ্ছে যে একটি পাথর। মিশরীয়রা চিত্রলিপি ব্যবহার করত কোন কোন ক্ষেত্রে? এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2021। তোমরা বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে পড়বা। আর আশা করি আমরা এখানে যে 500 নৈবিত্তিক দিব তার মধ্য থেকে ইনশাল্লাহ তোমাদের 90% MCQ কমন পড়বে, ঠিক আছে? তারপর দেখো, মিশরীয়দের চিত্রলিপি ব্যবহার করত ধর্মীয় বাণী প্রচারে, রাজার আদেশ প্রচারে, পিরামিড নির্মাণে। আচ্ছা, মিশরীয় চিত্রলিপি ব্যবহার করতে কি কারণে? ধর্মীয় বাণী প্রচারে। হ্যাঁ, এটা হতে পারে যে ধর্মীয় বাণী প্রচারে তারা কি করত? চিত্রলিপি ব্যবহার করতো বা হায়ারোগ্লিফিক্সটা ব্যবহার করতো। এরপর কি অপশন ছিল? যে রাজার আদেশ প্রচারে, রাজার মানে ফারাওদের আদেশ প্রচারের জন্য তারা চিত্রলিপি ব্যবহার করতো। না, এটা কারেক্ট না, এটা ভুল। এরপর কি আছে? যে পিরামিড নির্মাণে। হ্যাঁ, তাদের পিরামিডে হায়ারোগ্লিফিক্স পদ্ধতিটা, লিখন পদ্ধতিটা ব্যবহার হতে দেখা গিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে উত্তর হবে 1 আর 3, মানে খ।
মিশরীয়রা চিত্রলিপি ব্যবহার করত ধর্মীয় বাণী প্রচারে এবং পিরামিড নির্মাণে। তারপরে মিশরের পিরামিড, এটা খুবই ইম্পর্টেন্ট, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক দেয়া। তারপর আচ্ছা দেখো মিশরের পিরামিড কি? মিশরের পিরামিড একটা স্থাপত্য শিল্প। হ্যাঁ, এটা একটি স্থাপত্য শিল্প। তারপরে হচ্ছে পিরামিড স্থাপত্য শিল্প, কিন্তু এটা কিন্তু ভাস্কর্য শিল্প না। ভাস্কর্য মানে হচ্ছে কি মূর্তি, এটা কিন্তু ভাস্কর্য শিল্প না। ফারাওদের সমাধি, হ্যাঁ মিশরের পিরামিড ফারাওদের সমাধি। মিশরীয়রা তৎকালীন সময়ে মনে করত যে ফারাও বা রাজা হচ্ছে তাদের সর্বশ্রেষ্ঠ, এবং তাদের মৃত্যুর পর তাদের যে মৃতদেহটা ছিল সেটাকে সতেজ রাখার জন্যই মূলত পিরামিডটা তারা তৈরি করত। তাহলে আমরা বলতে পারি ফারাওদের সমাধি এবং স্থাপত্য শিল্প হচ্ছে মিশরের পিরামিডের বৈশিষ্ট্য। এরপরে দেখো, তারপর আমাদের একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, এবং চিত্রগুলো নিচে চিত্র দেখে 47 ও 48 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, চিত্রটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা একটা পিরামিডের চিত্র। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কি চিত্রগুলো কোন সভ্যতার কথা স্মরণ করিয়ে দেয়? যেহেতু এখানে একটা পিরামিডকে নির্দেশ করেছে, যেহেতু এখানে একটি কি পিরামিডকে নির্দেশ করেছে, এগুলো একটা পিরামিডকে নির্দেশ করেছে, তাহলে আমরা বলতে পারি যে চিত্রগুলো কোন সভ্যতার কথা মনে করে দেয়? মিশরের পিরামিড, তার মানে এটা মিশরীয় সভ্যতাকে নির্দেশ করে। এরপরের প্রশ্ন 48। হ্যাঁ, উক্ত সভ্যতার অধিবাসীরা ছিল ধর্মভীরু, একেশ্বরবাদী, প্রথম পঞ্জিকা আবিষ্কারক। পঞ্জিকা মানে হচ্ছে কি বর্ণের আবিষ্কারক। ধর্মভীরু, হ্যাঁ তারা কি ছিল? অনেক বেশি ধর্ম মেনে চলতো, ধর্ম পালন করত, লালন করত। তাহলে আমরা বলতে পারি যে মিশরীয় সভ্যতার অধিবাসীরা ছিল ধর্মভীরু। তারপর আছে একেশ্বরবাদী, এইটা হবে না। একেশ্বরবাদী মানে কি? একজন ঈশ্বরকে যারা মেনে চলে বা যারা একজন ঈশ্বরের পূজা করে, ঠিক আছে। তাহলে এরপরে কি আছে? এটা একজন ঈশ্বরের পূজা করতো না, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এরপরে ছিল হচ্ছে প্রথম পঞ্জিকার আবিষ্কার। হ্যাঁ, প্রথম পঞ্জিকার আবিষ্কারক হচ্ছে মিশরীয়রা। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1 ও 3, খ। তাহলে উক্ত সভ্যতার অধিবাসীরা কিসে ছিলেন? ধর্মভীরু ছিলেন, একেশ্বরবাদী ছিলেন না, প্রথম পঞ্জিকার আবিষ্কারক ছিলেন। এরপর আমাদের 49 ও 50 নংয়ের প্রশ্ন উত্তর, ঠিক আছে। এবার আমরা পড়ব 49 ও 50 নং। 49 নংয়ে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা প্রথমে পড়ে নিই। উদ্দীপকটি হচ্ছে, রাজু পদ্মা নদীর তীরে ভ্রমণ করতে গিয়ে লক্ষ্য করলো সেখানকার ফসল অনেক সতেজ এবং ফলনও খুব ভালো। সে এলাকার কৃষক আবুল হোসেনকে জিজ্ঞেস করলে তিনি বলেন এখানে প্রায় প্রতি বছর বন্যার ফলে জমিতে পলি পড়ে বলে ভালো ফসল হয়। তার মানে কি? এটা কি নির্দেশ করেছে? আমরা জানি যে কোনো এলাকায় যখন বন্যা হয়, যে এলাকায় বন্যা বেশি হয় সেই এলাকায় ফসল উৎপাদন বেশি হয়, কারণ বন্যার ফলে যখন নদী নালা চারপাশে সব কিছু ভেসে যায় এবং পানিতে ভরপুর হয়ে যায়, আবার যখন বন্যা কমে যায় বা বৃষ্টি কমে যায়, তখন সেই পানিগুলো আবার নদীতে ফিরে আসে, বা পানিগুলো কি হয় যে শোষণ করে নেয়, মাটি শোষণ করে নেয়, এবং রোদ উঠলে সূর্য ওই পানিগুলো শোষণ করে নেয়। তারপরে যেই একটা মোটা বা পাতলা যে স্তর পড়ে, মাটির যেই উপরে যে একটা স্তর পড়ে, সেই মাটিকে বলা হয় পলি মাটি। আর এই পলি মাটিতে আমরা জানি সব থেকে বেশি ভালো ফসল জন্মায়, বা পলি মাটিতে ফসল সব থেকে ভালো হয়। তাহলে এটি কোন সভ্যতাকে নির্দেশ করতেছে? আমি প্রথমেই বলেছিলাম যে মিশরীয় সভ্যতারা মেইনলি গড়ে উঠেছে নীল নদকে ঘিরে। নীল নদে প্রতি বছর বন্যা হতো, এবং বন্যার পর যেই পলিমাটি জমা হতো সেই পলিমাটিতে ফসল উৎপাদন করেই কি করতো তারা? তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতো, তাদের কৃষিভিত্তিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতো, এবং তারা কৃষিটা ছিল খুবই উন্নত। তাহলে উদ্দীপকটিতে রাজুর দেখা অঞ্চলটির সাথে প্রাচীন কোন সভ্যতার মিল পাওয়া যায়? এটা হবে মিশরীয় সভ্যতার মিল পাওয়া যায়। উদ্দীপকে আছে পদ্মা নদী, আর মিশরীয়তে কি? নীল নদ। আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাইপ 4-এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর মন দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।